প্রিয় লিসেনার্স, আজকে যে প্রথম ঘটনাটি বলবো সেই ঘটনাটি অনেক ভয়ঙ্কর হতে চলেছে। যারা ভয় পান তারা অবশ্যই আয়াতুল কুরসি পড়ে নেবেন, নয়তোবা ঘটনাটা স্কিপ করতে পারেন। তো দেরি না করে ঘটনাটি শুরু করছি। আমার নাম মধু। আমি গত 8 বছর ধরে অ্যাম্বুলেন্স চালাই। সাধারণ অ্যাম্বুলেন্স না, লাশবাহী অ্যাম্বুলেন্স। অনেকে ভাবেন লাশ মানে শুধু একটা নিথর দেহ, কিন্তু আমি বলি লাশ মানে শুধু মৃত মানুষ না, অনেক সময় তার সাথে কিছু অন্য কিছুও থাকে। এই যদি কেউ আমাকে আগে বলতো, আমি নিজেও বিশ্বাস করিনি। রাত 2টায় ফোনটা হঠাৎ বেজে ওঠে। সেদিন ছিল বৃহস্পতিবার। রাত 2টার দিকে আমি গ্যারেজে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ আমার ফোনটা কাঁপতে শুরু করলো। ডিসপ্লেতে লেখা মর্গ অফিস। আমি ধরতেই ওপাশ থেকে এক লোক বলল যে, মধু ভাই তাড়াতাড়ি আসেন, একটা লাশ নিয়ে যেতে হবে, দূর গ্রামে যাবে। কেসটা একটু অদ্ভুত। আমি জিজ্ঞেস করলাম, অদ্ভুত মানে? লোকটা একটু চুপ করে বলল, লাশটা আজ দুপুরেই মারা গেছে, কিন্তু বারবার মনে হচ্ছে চোখ খুলে থাকায়। আমি হেসে বললাম, ভাই এসব কি বলেন? লাশ চোখ খুলবে কিভাবে? ওপাশ থেকে উত্তর এলো, আপনি আসেন ভাই, নিজেই দেখবেন। আমি মর্গে গিয়ে পৌঁছাই। সেখানের বাতাসটা কেমন জানি ঠান্ডা, এমন একটা গন্ধ যেটা আমি অনেকবার পেয়েছি, মৃত্যুর গন্ধ। 2জন ওয়ার্ড বয় লাশটা স্ট্রেচারে করে আনি দিল, এবং লাশটা ঠিক ছিল 32 বছরের এক যুবকের। নাম তার হাবিব। এবং কিন্তু লাশটা দেখে আমার বুকটা কেঁপে উঠল, কারণ তার মুখের একটা অদ্ভুত হাসি ছিল, যেন কেউ হাসতে হাসতে মরে গেছে। আমরা লাশটা কফিনে তোলার সময় হঠাৎ লাশটার ডান হাতটা কেমন জানি করে উঠল। ওয়ার্ড বয় একজন বলল, ইস, দেখছেন ভাই? আমি বললাম, এটা নার্ভের রিফ্লেক্স, স্বাভাবিক বিষয়। কিন্তু তারপর যা হলো, লাশটার মুখের হাসিটা আরো বড় হয়ে গেল। আমি তখন একদম থমকে গেলাম। মর্গের লোকটা ফিসফিস করে বলল, ভাই কোরআন শরীফ পড়ে নেন, লাশটা ভালো না। এবং সব কাজ শেষ করে আমরা রওনা দিলাম। অ্যাম্বুলেন্সে ছিল আমি আর আমার সাথে একজন সহকারী, নাম তার সুমন। রাস্তাটা ছিল অনেক লম্বা। গ্রামটা শহর থেকে প্রায় 60 থেকে 70 কিলোমিটার দূরে। রাত তখন 3টা। রাস্তার চারপাশে কেবল গাছ দিয়ে ভরা অন্ধকার, দূরে কুকুরের ডাক। প্রথম 30 মিনিট সবই ঠিক ছিল। তারপর অ্যাম্বুলেন্সের পিছন থেকে হঠাৎ বিকটভাবে আওয়াজ আসতে শুরু করলো, যেন কেউ এসব করছে মনে হলো। আমি ব্রেক চাপলাম। সুমন ভয় পেয়ে বলল, ভাই এটা কি কফিনের ভিতর থেকে আসছে? আমি বললাম, তুই চুপ কর, ভুল শুনেছিস। কিন্তু আবার সেই একই শব্দ। এবার শব্দটা স্পষ্ট। আমি তখন ঘামতে শুরু করলাম। আমি পিছনের আয়নায় তাকালাম, আর ঠিক তখনই আমি যা দেখলাম তা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। কফিনের ভেতর থেকে যেন কেউ বসে উঠেছে। কফিনের ঢাকনা একটু উঁচু হয়ে গেছে। আমি 1 সেকেন্ডের জন্য চোখ সরাতে পারলাম না। সুমন চিৎকার করে উঠল, ভাই থামান। আমি গাড়ি থামিয়ে দিলাম। সুমন বলল, ভাই কফিন খুলে দেখি। আমি বললাম, তুই পাগল নাকি? লাশের কফিন কেউ মাঝরাতে খুলে? কিন্তু ভয়টা এত বেশি ছিল যে আমরা দুজনেই নেমে গেলাম। আমি ধীরে ধীরে কফিনের লক খুললাম। ঢাকনা তুলতেই আমার হাত পা বরফ হয়ে গেল, কারণ লাশটা আগের মতো শুয়েছিল না। লাশটা কফিনের ভিতরে সামান্য কাত হয়ে আছে, আর তার চোখ খোলা মতো, সোজা আমার দিকে তাকানো। আমি তখন এতটাই ভয় পেয়েছি যে কোথায় বের হচ্ছিল না।
সুমন কাঁপতে কাঁপতে বলল, ভাই এটা তো বলতে বলতেই আর ঠিক তখনই লাশটার ঠোঁট নড়তে শুরু করলো। একটা গলা একদম শুকনো, ভাঙা, অমানসিক। ফিরে যাও। আমি শুনে মনে করলাম আমি স্বপ্ন দেখছি। তারপর লাশটা আবার বলল, এখানে থামিও না। আমি বুঝতে পারলাম হয়তো কোনো কিছু তার মাঝে অপশক্তি প্রবেশ করেছে। আমি আর এক সেকেন্ডও দাঁড়ালাম না। কফিন বন্ধ করে দ্রুত গাড়িতে উঠলাম। সুমন চিৎকার করে বলল, ভাই দ্রুত। আমি অ্যাম্বুলেন্স স্টার্ট দিয়ে ছুটতে শুরু করলাম। কিন্তু এখন শুরু হলো আসল ভয়। যে রাস্তায় আমি এসেছিলাম সেখানে হঠাৎ এত ঘন কুয়াশা নেমে এলো যে সামনের 5 ফুটও দেখা যাচ্ছিল না। আমি বললাম, এই কুয়াশা এত হঠাৎ কেন বেড়ে গেল? সুমন কাঁপতে কাঁপতে বলল, ভাই মনে হচ্ছে কেউ আমাদের পথ আটকে দিচ্ছে। আমরা দ্রুত চালাচ্ছি, কিন্তু হঠাৎ করে শুনলাম সেই একই বিকট শব্দ, যেন কেউ অ্যাম্বুলেন্সের পেছনে হাঁটছে। আমি বললাম, এটা আবার কি? সুমন জানালার দিকে তাকিয়ে বলল, ভাই পেছনে কেউ দৌড়াচ্ছে। আমি এক ঝটকায় আয়নায় তাকালাম, আর আমি যা দেখলাম, একটা কালো ছায়া অ্যাম্বুলেন্সের পেছনে দৌড়াচ্ছে। মানুষ না, এমন দৌড় যেন কিছু একটা অপশক্তির মতো। ঠান্ডা রাত ছিল তখন, কিন্তু যখন হঠাৎ করেই অ্যাম্বুলেন্সের ভিতর ভীষণ গরম হয়ে উঠল, আমার শরীর থেকে ঘাম ঝরতে লাগলো। আর তখনই পেছনের কফিন থেকে আবার শব্দ, এবার আরো জোরে, একটা প্রচন্ড শব্দ। কফিনের ঢাকনা নিজে নিজেই খুলে গেল। সুমন পিছনে তাকিয়ে চিৎকার করে উঠল, ভাই লাশটা উঠছে। আমি চোখ ঘুরিয়ে পিছনে তাকাই। লাশটা হাত বসা অবস্থায়, তার মুখে সেই হাসি, তার চোখ দুটো লাল হয়ে গেছে, এবং লাশটা কফিন থেকে আবার ফিসফিস করে বলতে লাগলো, আমার সাথে আয়। সুমন তখন একদম পাগলের মতো কাঁদছে। আমি গ্যাসে চাপ দিলাম। গাড়ির স্পিড উঠল 90 থেকে 100, তারপরে 110। কিন্তু মনে হচ্ছিল গাড়ি এগোচ্ছেই না, যেন কেউ পেছন থেকে টেনে ধরেছে। ঠিক তখনই দূরে ফজরের আজানের শব্দ ভেসে আসতে শুরু করলো, আল্লাহু আকবার বলে। আমি মনে মনে সূরা ফালাক, সূরা নাস পড়তে শুরু করলাম। সুমনও কাঁদতে কাঁদতেই পড়ল। আর আশ্চর্য, আজানের শব্দ যত কানে আসছিল, কফিনের শব্দ ততই কম ছিল। আমি আয়নায় দেখলাম লাশটা ধীরে ধীরে আবার শুয়ে গেল। কফিনের ঢাকনা নিজে থেকে বন্ধ হয়ে যাচ্ছে। একটা শেষ শব্দ, খট করে লক লাগার মতো। ফজরের আলো ফুটতে শুরু করেছে। আমরা গ্রামে পৌঁছালাম। গ্রামের লোকজন অপেক্ষা করছিল। তারা কফিন নামাতে আসতেই একজন বয়স্ক লোক কফিনের দিকে তাকিয়ে বলল, তোমরা মাঝপথে থামছিলা? আমি চুপ। বুড়ো লোক বলল, ভাগ্য ভালো, আজান পড়েছিল, না হলে লাশটা তোমাদের সাথে নিয়ে যেত। আমি জিজ্ঞেস করলাম, কেন? লাশটা কি? বুড়ো লোক বলল, এই লোকটা মারা যায়নি ভাই, সে ছিল জিনের আসরগ্রস্ত, আর মৃত্যুর সময় সে জিন তার শরীর ছাড়েনি। শেষ কথা বলে যাই, সেদিন থেকেই আমি আর কোনোদিন রাত 12টার পর লাশবাহী অ্যাম্বুলেন্স চালাই না। কারণ আমি বুঝেছি সব লাশেই শান্ত না, কিছু লাশ নিজের সাথে অন্ধকারেও নিয়ে যায়। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এবং পরের ঘটনায় চলে যাচ্ছি। আমার নাম ইমরান। আমি এই ঘটনাটা লিখছি আজ থেকে প্রায় 4 বছর পর। অনেকদিন আমি কাউকেই বলিনি, কারণ আমি জানতাম মানুষ এসব শুনে হাসবে আর কেউ বিশ্বাস করবে না। কিন্তু সত্যি হলো, আমি নিজে দেখেছি, আমি নিজে বেঁচে ফিরেছি। আর সেই রাতের পর থেকে আমার ঘুম আর আগের মতো হয়নি। সেদিনের রাত প্রায় 2:45। আমি ঢাকায় থাকি, কিন্তু আমার বাড়ি গ্রামে। আমার এক মামা অসুস্থ ছিল, তাই আমি বাড়িতে গিয়েছিলাম। সেই রাতে আমি আর আমার ছোট ভাই সুজিত
বসেছিলাম বারান্দায়। গ্রামে তখন বিদ্যুৎ প্রায় নেই বললেই চলে। সেদিনও বিদ্যুৎ ছিল না। হঠাৎ আমাদের পাশের বাড়ির লোক একজন চাচা দৌড়ে এসে বলল, ইমরান, তাড়াতাড়ি ওঠো, শ্মশানের পাশের রাস্তা দিয়ে একটা মানুষ পড়ে আছে। আমি বললাম, মানুষ পড়ে আছে মানে? চাচা গলা নামিয়ে বলল, মনে হচ্ছে মারা গেছেন। আর শ্মশানের ভেতর থেকে আজ রাতে অদ্ভুত শব্দ আসছে। আমাদের গ্রামের সেই শ্মশানটা অনেক পুরনো। গ্রামের বড় বড় মানুষদের সেখানে দাহ করা হতো, কিন্তু সবাই জানে ওখানে রাত হলে কেউ যায় না, কারণ সেই শ্মশানের ঠিক মাঝখানে একটা বড় বট গাছ আছে, যার শেকড় মাটির ভেতরে ঢুকে গেছে আর ভেতর পর্যন্ত। গ্রামের লোকজন বলে যে ওটা শুধু বট গাছ না, ওটা একটা গেট, ওখান দিয়ে কিছু তো আসে যায়। আমি আগে এসব বিশ্বাসই করতাম না, কিন্তু ওই রাতে আমার বিশ্বাসটা বদলে যায়। আমি আর আমার ভাই সজীব আর সেই চাচা টর্চ লাইট নিয়ে হাতে রওনা দিলাম। রাস্তা একদম ফাঁকা, চারপাশে ধান ক্ষেত, দূরে শিয়ালের ডাক, আর মাঝে মাঝে কুকুরগুলো হাউমাউ করে উঠছে। সেই শ্মশানের কাছাকাছি যেতেই আমার বুকের ভেতর কেমন যেন একটা চাপ লাগলো। একটা অদ্ভুত গন্ধ, ভেজা মাটির গন্ধ, পচা কিছুর গন্ধ। আমি থেমে বললাম, চাচা, এই গন্ধটা কি? তখন চাচা বলল, এই গন্ধটা আজ সন্ধ্যা থেকেই আসে। আমি বলছিলাম না আজ রাতটা ভালো না? আমরা তখন শ্মশানের গেটের কাছে পৌঁছে দেখি রাস্তার পাশে একজন মানুষ পড়ে আছে। বয়স অনুমানিক হবে 40 থেকে 45-এর মতো। শরীরটা কাদামাখা, মুখে ধুলো আর চোখ দুটো খোলা। আমি প্রথমে ভাবলাম সে অজ্ঞান। আমি কাছে গিয়ে বললাম, ভাই শুনতে পাচ্ছেন? কোনো শব্দ নেই। আমি আর তার হাত ধরলাম। হাতটা একদম বরফের মতো করে ঠান্ডা। আমি তখন বুঝলাম লোকটা মারা গেছে। তখনই সজীব বলল, ভাই, সে তো শ্মশানের কেউ আছে মনে হয় ভেতরে। আমি টর্চ লাইটটা সেই শ্মশানের ভেতরে ফেললাম, আর ঠিক তখনই টর্চের আলো পড়তেই আমি দেখলাম একটা ছায়া গাছের আড়ালে দাঁড়িয়ে আছে, মানুষের মতো কিন্তু অদ্ভুতভাবে স্থির। আমি বললাম, কে ওখানে? কোনো উত্তর নেই। আমি আবার বললাম, কে? বের হন। ঠিক তখনই ছায়াটা নড়ল, আর আমি বুঝলাম ওটা মানুষ না, কারণ ওটা নড়ল এমন ভাবে যেন হাঁটু নেই, যেন মাটির ওপর ভেসে যাচ্ছে। আমরা তিনজন দাঁড়িয়ে আছি, আর ভাই সজীব কাঁপছে। ঠিক তখনই শ্মশানের ভেতর থেকে শোনা গেল একটা মেয়েলি কান্না, কিন্তু এমন কান্না না যে মানুষ কাঁদে। এটা ছিল দম বন্ধ করা কান্না, যেন কেউ গলা চেপে ধরেছে। তখনই চাচা ফিসফিস করে বলল, ইমরান, আমরা এখনো এখান থেকে চলে যাব। আমি বললাম, কিন্তু লাশটা? চাচা বলল, লাশ না, এটা ফাঁদও হতে পারে। আমরা যখন ফিরতে ঘুরছি ঠিক তখনই লাশটার চোখ একটু ঘুরে সবার দিকে তাকাতে লাগলো। আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি নিজে দেখলাম চোখটা নড়ল। আমি দৌড়ে পিছিয়ে গেলাম। তখনই সজীব চিৎকার করে উঠল, ভাই, এটা তো মরেনি। তখনই চাচা বলল, চুপ, এটা শরীর না, এটা কিছু ধরে আছে। তারপর শ্মশানের ভেতর থেকে একদম পরিষ্কার একটা গলা আমার নাম ধরে বলল, ইমরান। আমি থমকে গেলাম, কারণ ওই রাতে আমার নাম জানার মতো শ্মশানের ভেতরে কেউ থাকার কথা না। আমি কাঁপতে কাঁপতে বললাম, কে? উত্তর এলো, ভেতরে আসো, শুধু একবার। ঠিক তখনই আমার টর্চ লাইটটা একদম বন্ধ হয়ে গেল। ব্যাটারি নতুন ছিল সেটার, কিন্তু 1 সেকেন্ডে নিভে গেল। সজীবের টর্চটাও নিভে গেল, এবং চাচার টর্চটাও। একসাথে 3টা টর্চ একসাথে নিভে যাওয়া অস্বাভাবিক মনে হলো। চারপাশে তখন শুধু অন্ধকার, আর সেই অন্ধকারে আমি শুনলাম কারো পায়ের শব্দ। কিন্তু এটা আমাদের পায়ের শব্দ না,
এটা ছিল অনেকগুলো পায়ের শব্দ, যেন সেই শ্মশানের ভেতর থেকে অনেকগুলো মানুষ বের হচ্ছে। আমরা দৌড়াতে শুরু করি, কিন্তু সেই চাচা হঠাৎ হা বলে পড়ে গেল। আমি পেছনে ফিরে দেখি সেই চাচার পা ধরে আছে একটা কোনো কিছু। আমি চোখ বড় করে তাকালাম, আর আমি দেখলাম একটা হাত কাদা মাখা পচা মাটির ভিতর থেকে বের হয়ে এসেছে। সেই হাত চাচার পা ধরে টানছে। আমি জীবনে কখনো এত ভয় পাইনি। আমি সজীবকে বললাম, সজীব টানো, চাচাকে টানো। আমরা দুইজন মিলে টানলাম। চাচা চিৎকার করছে, আর সেই হাতটা আরো শক্ত করে ধরেছে। ঠিক তখনই সেই শ্মশানের ভেতর থেকে সেই মেয়ের কান্না হঠাৎ থেমে গেল, আর তারপর একটা বিকট হাসি, খিলখিল করে হাসি। মেয়ে হাসি না, এটা ছিল একটা হাসছে আর একটা অন্য কিছু বলছে এরকম। ঠিক সেই মুহূর্তে দূর থেকে একটা আজান ভেসে আসতে শুরু করলো, আর আমি আল্লাহর নাম নিতে শুরু করলাম। তখনই কাঁদতে কাঁদতে সবাই পড়তে শুরু করলো। চাচাও বলল, আল্লাহ বাঁচাও। হঠাৎ করে চাচার পা থেকে হাতটা ছড়িয়ে গেল, এবং 1 সেকেন্ডেই আমরা রেহাই পেতে শুরু করি। আমরা আর পেছনে তাকাইনি, দৌড়ে দৌড়াতেই বাড়ি পৌঁছে গেলাম। সজীব তখনও কাঁদছিল, এবং চাচা বসে বসে শুধু বলছে, আমি বলেছিলাম না আজ রাতটা ভালো না। সকাল হলে গ্রামীণ লোকজন গেল সেই জায়গায়, কিন্তু সেই লোকটা আর সেখানেই ছিল না। সেই লাশটাও নেই। সেই শ্মশানের গেটের সামনে শুধু একটা ভাঙা স্যান্ডেল, আর কাদার মধ্যে সেই টেনে নেওয়ার দাগ। গ্রামের ইমাম বললেন, ওখানে কোনো লাশ ছিল না, তোমরা যা দেখেছ সেটা তোমাদের টানার জন্য তৈরি করা হয়েছিল। আমি আজও জানি না সেই রাতে আমরা কি দেখেছিলাম, কিন্তু একটা কথা নিশ্চিত, শ্মশানে সবসময় শুধু মানুষ থাকে না, অন্য কিছু থাকে যারা অন্যদের নিয়ে যেতে চায়। এই ছিল ঘটনা। এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। আমার নাম সাদিক। আমি পেশায় একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। আমি গত 7 থেকে 8 বছর ধরে হাসপাতালে যাই আর আসি, রোগী উঠাই নামাই, কখনো আহত, কখনো বা মৃত। কিন্তু সত্যি কথা বললে, আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতটা হাসপাতালের ওয়ার্ডে না, হাসপাতালের মর্গে। আর যেটা আমি সেদিন দেখেছিলাম, সেটা এখনো মনে পড়লে আমার বুক কেঁপে ওঠে। সেদিন ছিল শীতের রাত, সময় প্রায় রাত 1টা। আমি শহরের বড় একটা হাসপাতালে ডিউটি করছিলাম। রাতের হাসপাতাল অন্যরকম হয়। দিনে যেখানে কোলাহল, রাতে সেখানে ভাঙ্গা টিউবলাইটের শব্দ, দূরে নার্সদের পায়ের আওয়াজ, মাঝে মাঝে রোগীদের কান্না, আর সবচেয়ে ভয়ঙ্কর অকারণ নীরবতা। আমার অ্যাম্বুলেন্সটা ছিল হাসপাতালের পিছনের গেটের পাশে। সেই গেট দিয়েই লাশ মর্গে যায়। রাত 1:20। সে সময় আমার একটা ফোন এলো। ডিসপ্লেতে লেখা মর্গ স্টাফ। আমি ধরলাম। ওপাশ থেকে একজন লোক বলল, ভাই, একটা লাশ এখনই নিতে হবে, কিন্তু সমস্যা আছে। আমি বললাম, সমস্যা কি? লোকটা বলল, লাশটা ঠিক মতো শান্ত না, আপনি একা আসবেন না কিন্তু। আমি একটু থেমে গেলাম। আমি বললাম, মানে? লোকটা বলল, ভাই, আপনি আসেন, পরে বুঝবেন। আমি সহকারী মিলনকে নিয়ে মর্গের দিকে গেলাম। মর্গটা হাসপাতালের একদম পিছনে। চারদিক অন্ধকার, রাস্তার পাশে কিছু পুরনো গাছ। মর্গের দরজার সামনে পৌঁছাতেই আমার নাকে লাগলো ফরমালিনের গন্ধ, আর সেই গন্ধের সাথে আরেকটা গন্ধ, যেটা আমি জীবনে বলতে পারবো না, মৃত্যুর গন্ধ। আমার নাম নাসির। আমি এখন শহরে থাকি, কিন্তু আমার জন্ম বেড়ে ওঠা সবই গ্রামে। আমাদের গ্রামটা ছিল খুব সুন্দর। চারদিকে ধান ক্ষেত, পুকুর, নারিকেল গাছ, আর দূরে একটা পুরনো শ্মশান। কিন্তু সেই শ্মশানের পাশেই ছিল একটা বাড়ি, যেটা গ্রামের লোকজন বলতো ভূতের বাড়ি নামে। আর আজ আমি যে ঘটনাটা বলছি, এটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর হলো সত্য অভিজ্ঞতা। সেদিন ছিল শীতকাল।
রাত 9টার পর থেকেই কুয়াশা পড়তে শুরু করেছিল। গ্রামের শীতের রাত মানেই একটা অদ্ভুত ঠান্ডা আর নীরবতা। কুকুরের ডাকও যেন ধীরে হয়ে যায়। আমি তখন কলেজে পড়তাম। শহর থেকে ছুটিতে গ্রামে এসেছি সেদিন রাত 11টার দিকে। আমার দুই বন্ধু রনি ও সজল আমাদের বাড়িতে আসলো। রনি বলল, চল আজ ভূতের বাড়ির দিকে যাই, একবার দেখে আসি গে। আমি বললাম, তুমি পাগল নাকি? রাতে ওইদিকে কেউ যায়? সজল হাসলো, আরে ভয় পাচ্ছিস নাকি? ভূত টুট কিছুই হয় না, সবই গুজব আর কি। আমি ভেতরে ভেতরে ভয় পাচ্ছিলাম, কিন্তু বন্ধুদের সামনে আমি সেটা দেখাতে চাইনি। বাড়িটা ছিল গ্রামের একদম শেষ প্রান্তে, শ্মশানের পাশে। এক সময় সেখানে একজন জমিদার থাকতো। অনেক টাকা পয়সা ছিল তার, কিন্তু হঠাৎ এক রাতে পুরো পরিবার মারা যায়। গ্রামের লোকজন বলে ওই বাড়িতে আগুন লেগেছিল, কিন্তু আগুনটা ছিল স্বাভাবিক না। আর সেই রাতের পর থেকেই বাড়িটা পরিত্যক্ত। রাত 12টা, কুয়াশা ঘন হয়ে গেছে। আমরা 3 জন টর্চ নিয়ে বাড়ি থেকে বের হলাম। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই আমি লক্ষ্য করলাম যে গ্রামের কুকুরগুলো আজ একদমই চুপ, কেউ ডাকছেই না। এটা খুব অস্বাভাবিক ব্যাপার ছিল। রনি বলল, দেখলি, ভয় পেয়ে গেছে কুকুরও। আমি বললাম, চুপ কর। শ্মশানের কাছে পৌঁছাতেই আমাদের নাকে লাগলো একটা অদ্ভুত গন্ধ, পচা গন্ধ, কিন্তু সেখানে কেউ নেই। আমি বললাম, এখানে এরকম গন্ধ আসছে কেন? সজল বলল, হয়তো কেউ এখানে এসেছিল আর তাকে দাহ করা হয়েছে। রনি বলল, রাত 12টায়? পাগল নাকি তুই? আমরা ভূতের বাড়ির সামনে পৌঁছালাম। বাড়িটার সামনেরটা একটা বড় লোহার গেট, আর সাধারণত সেটা বন্ধ থাকে, কিন্তু সেদিন গেটটা ছিল আধখোলা। আর বুক ধক করে উঠল। রনি বলল, দেখ, কেউ আসছে। সজল তখন হাসতে শুরু করলো, চল ঢুকি। আমি বললাম, না ভাই, আজ না। ওরা শুনল না। এরা গেট খুলে ভেতরে ঢুকে গেল। আর ঢুকতেই একটা শীতল বাতাস মুখে এসে লাগলো, কিন্তু সেটা শীতের বাতাস না, ওটা ছিল একটা গা ছমছম করা ঠান্ডা, যেন কেউ আমাদের গায়ে নিঃশ্বাস ফেলছে। বাড়িটা ছিল 2 তলা, জানালাগুলো ভাঙা, দরজাগুলো পচা। আর আমরা টর্চ দিয়ে ভেতরে দেখছি। হঠাৎ ওপর তলা থেকে শোনা গেল অদ্ভুত কিছু পায়ের শব্দ। আমরা 3 জন একসাথে থেমে গেলাম। রনি ফিসফিস করে বলল, কেউ আছে? আমি বললাম, চুপ কর। সজল কাপা গলায় বলল, নাসির, আমি কারো হাসি শুনছি। আমি বললাম, কিসের হাসি? সজল বলল, একটা মেয়ের, কিন্তু খুব ধীরে। ঠিক তখনই আমরা শুনলাম খিলখিল করে হাসি, কিন্তু সেটা কোনো আনন্দের হাসি না। এটা ছিল একটা ভয়ঙ্কর, কানে লাগার মতো হাসি। আমি টর্চটা উপর তোলার সিঁড়ির দিকে ধরলাম, আর ঠিক তখনই আমি দেখলাম সিঁড়ির মাথায় একটা মেয়ের ছায়া দাঁড়িয়ে আছে। তার চুলগুলো অনেক লম্বা, মুখ দেখাই যাচ্ছে না, সে একদম স্থির। আমরা 3 জন শ্বাস নিতে ভুলে গেলাম। রনি বলল, এটা তো মানুষ। আমি বললাম, না, মানুষ হলে কথা বলতো। হঠাৎ করে মেয়েটা সিঁড়ি দিয়ে দৌড়ে নামতে শুরু করলো, কিন্তু দৌড়ানোর শব্দ নেই, শুধু তার কাপড়ের শব্দ, সসম্মত আওয়াজ। আর সেই মুহূর্তেই আমাদের টর্চগুলো একটা ঝাঁকুনি দিয়ে নিভে গেল। পুরো বাড়ি তখন অন্ধকার, আমি কিছু দেখতেই পাচ্ছিলাম না। ঠিক তখনই আমার কানের পাশে একটা গলা, তুমি কেন এসেছো? আমি ভয় পেয়ে চিৎকার করে উঠলাম। আর তখনই আমার পিঠে একটা ঠান্ডা হাত লাগলো। আমি চিৎকার করলাম, দৌড় দাও। আমরা 3 জন যেভাবে পারি দৌড়ে বের হয়ে এলাম, কিন্তু বাইরে এসে দেখি গেটটা বন্ধ। যেটা খোলা ছিল সেটা বন্ধ হয়ে গেছে। রনি গেট টানছে, কিন্তু কোনোভাবেই খুলছে না। সজল কাঁদতে শুরু করলো। আমি তখন মনে মনে সূরা ফালাক, সূরা নাস পড়তে লাগলাম। আমি পড়া শুরু করার কিছুক্ষণ পর গেটটা খট করে খুলে গেল, আর আমরা বের হয়ে দৌড় দিলাম। ঠিক, কিন্তু পিছনে তাকিয়ে দেখি বাড়ির বারান্দায় মেয়েটা দাঁড়িয়ে আছে।
মাথার মুখ দেখা যাচ্ছে না, শুধু তার চুল মাটিতে লেগে আছে। আমরা বাড়ি ফিরে কেউ কথা বলিনি। সজল সেদিন রাতেই জ্বরে পড়ে গেল। রনি 3 দিন কথা বলেনি। আর আমি ঘুমাতে গেলেই প্রতিদিন সেই গলা শুনতাম, তুমি কেন এসেছো? 3 দিন পর গ্রামের এক বৃদ্ধ আমাদের 3 জনকে ডাকলেন। তিনি বললেন, তোমরা ওই বাড়িতে গিয়েছিলে? আমরা মাথা নেড়ে বললাম হ্যাঁ। কিন্তু তিনি বললেন, ওই বাড়িতে এক মেয়ের মৃত্যু হয়েছিল। তাকে জীবিত পুড়িয়ে মারা হয়, আর সে এখনো সেখানে রয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, সে কেন আমাদের ছাড়ছে না? বৃদ্ধ বললেন, কারণ তোমরা ওর বাড়িতে ঢুকেছিলে। এখন সে তোমাদের চিনে ফেলেছে। সেই রাতে আমি ঘুমাতে গেলাম। রাত 3টার দিকে আমার ঘুম ভেঙে গেল। আমি দেখি আমার ঘরের দরজায় হাত খোলা। আমি জানতাম আমি দরজা বন্ধ করেছিলাম। আমি ধীরে ধীরে উঠলাম, আর তখনই ঘরের বাইরে থেকে একটা মেয়ের হাসি, খিলখিল মতো। আমি দরজা বন্ধ করতে গেলাম, কিন্তু দরজার ফাঁক দিয়ে আমি দেখলাম একটা চোখ, একটা কালো চোখ আমার দিকে তাকিয়ে আছে। আমি আজও বেঁচে আছি, কিন্তু সেই ঘটনার পর থেকে আমি রাতে একা থাকতে পারি না, শ্মশানের পাশ দিয়ে যাই না। আর সবচেয়ে বড় কথা, আমি বুঝেছি গ্রামের কিছু জায়গা শুধু জায়গা না, সেগুলো ইতিহাস। আর কিছু ইতিহাস মানুষকে ছাড়ে না। প্রিয় লিসেনার, সেবারণের পরের ঘটনায় চলে যাচ্ছি। আমার নাম সেলিম। আমি পেশায় একজন ট্রাক ড্রাইভার। গত 12 বছর ধরে ট্রাক চালাই, দেশের এক মাথা থেকে আরেক মাথা। কখনো চট্টগ্রাম, ঢাকা, বগুড়া, রাজশাহী, খুলনা, এমন কোথাও নেই যে যাইনি। ট্রাক ড্রাইভারের জীবনের বাইরে থেকে অনেকে সহজ ভাবে, কিন্তু সত্যি বলতে আমরা রাস্তায় যা দেখি সেটা অনেক সময় কারো বিশ্বাস হয় না। আজ আমি যে ঘটনাটা বলবো, এটা আমার নিজের চোখে দেখা। আমি বেঁচে ফিরেছি বলেই আজ বলতে পারছি। রাত তখন 1টা। সেদিন ছিল বর্ষাকাল। রাস্তার মাঝে মাঝে বৃষ্টি পড়ছিল। আমি সিমেন্টের বস্তা নিয়ে ঢাকা থেকে ময়মনসিংহ যাচ্ছিলাম। আমার সাথে ছিল আমার হেল্পার বাদল। রাত 1টার দিকেই আমরা একদম ফাঁকা রাস্তা ধরলাম, এবং রাস্তার 2 পাশে গাছপালা, মাঝে মাঝে কেবল 2-1টা দোকান বন্ধ অবস্থায়। বাদল বলল, ভাই, আজ রাস্তা কেমন জানি অদ্ভুত। আমি বললাম, রাতে এমনই লাগে, চুপ করে বসে থাক। আমরা যাচ্ছিলাম একটা জায়গা দিয়ে, এবং যেটা ড্রাইভারদের মধ্যেই পরিচিত, কান্নার মোড়। এই মোড়টার নাম কেন কান্নার মোড়? কারণ এই জায়গায় প্রায় দুর্ঘটনা ঘটে। অনেকে বলে ওখানে রাত হলে একটা মেয়ে দেখা যায়, সে রাস্তার পাশে দাঁড়িয়ে শুধু কাঁদে। আমি আগে এসবে গুজব ভাবতাম, কিন্তু সেদিন আমি নিজেই দেখেছি। রাত 2:10। বৃষ্টি তখন হালকা। ট্রাকের হেডলাইট সামনে পড়েছে। হঠাৎ রাস্তার পাশে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। মেয়েটার গায়ে সাদা জামা, চুলগুলো কেমন জানি উস্কো খুস্কো, এবং মাথা নিচু। বাদল বলল, ভাই, ওইটাকে? আমি ব্রেক চাপলাম না, কারণ রাতের রাস্তায় অচেনা কাউকে থামিয়ে তোলা নিষেধ। কিন্তু মেয়েটা হঠাৎ মাথা তুলল, আর আমি দেখলাম তার মুখটা স্বাভাবিক না। তার চোখ দুটো অস্বাভাবিক বড়, আর ঠোঁট একদম ফ্যাকাশে। আমি ট্রাক চালিয়ে চলে যাচ্ছি, কিন্তু পরের মুহূর্তে মেয়েটার রাস্তার মাঝখানে, যেন সে 1 সেকেন্ডে সাইড থেকে চলে মাঝখানে এসেছে। আমি ব্রেক চাপলাম, এবং ট্রাকটা কাঁপতে কাঁপতেই থামলো। বাদল চিৎকার করে উঠল, ভাই, চাপা পড়বে যে। কিন্তু ট্রাক থামার পরও মেয়েটা পড়ে গেল না। সে দাঁড়িয়েই রইল একদম ট্রাকের সামনে। আমি জানালা নামালাম না, কিন্তু মেয়েটার মুখ থেকে একটা গলা বের হলো। একদম ফিস ফিস করে বলল, ভাই, আমাকে উঠান। বাদল কাঁপতে কাঁপতে বলল, ভাই, ওটা মানুষ না। আমি বলছি ওটা মানুষ নয়। আমি গলা শক্ত করে বললাম, তুই চুপ কর। আমি হর্ন দিলাম। হর্নের আওয়াজে চারিদিক কেঁপে উঠল, কিন্তু মেয়েটা একটুও নড়ল না। হঠাৎ
ঠাস করে একটা আওয়াজ এলো। মেয়েটা ট্রাকের সামনের গ্লাসে হাত দিয়ে চাপ দিল, আর সেই হাতটা আমি স্পষ্ট অনুভব করলাম। আর আঙ্গুলগুলো স্বাভাবিক না, খুব লম্বা আর নখ এবং কালো রঙের। তারপর গ্লাসে একটা হাতের ছাপ রয়ে গেল, কিন্তু সেটা রক্তের মতো লাল। আমি আর 1 সেকেন্ডও দাঁড়ালাম না। আমি গ্যাসে চাপ দিয়ে ট্রাকটা সামনে এগিয়ে নিয়ে গেলাম। আমি ভাবলাম যে মেয়েটা পড়ে যাবে, কিন্তু না, মেয়েটা উধাও, একদম গায়েব হয়ে গেল। আমি এগিয়ে যাচ্ছি, হঠাৎ বাদল বলল, ভাই পেছনে তাকান, ও ট্রাকে উঠেছে। আমি পেছনের আয়নায় তাকালাম, আর আমার বুক ধক করে উঠতে শুরু করলো, কারণ ট্রাকের পিছনের কার্গোর ওপর সাদা কাপড়ের মতো কিছু বসে রয়েছে, আর কেউ বসে আছে যেন মাথা নিচু করে। রাত তখন গরম ছিল, কিন্তু হঠাৎ করে ট্রাকের ভিতরে বরফ মতো ঠান্ডা। বাদল কাঁদতে শুরু করলো। সে বলল, ভাই আমাকে নামিয়ে দিন, আমি এখানে নামবো। আমি বললাম, চুপ করে বস, এখন নামলে মরবি। এরপরেই ট্রাকের পিছন দিক থেকে একটা কান্না আসতে শুরু করলো। একটা মেয়ের কান্না, কিন্তু এমন কান্না যেন বুক ফেটে যাচ্ছে হু করে। বাদল 2 কান চেপে ধরলো। আমি গাড়ির স্পিডটা আরো বাড়িয়ে দিলাম। ঠিক তখনই দূর থেকে ফজরের আজান শুরু হলো। আল্লাহু আকবার বলে আজান শুরু হওয়ার সাথে সাথেই কান্নাগুলো কোথায় জানি মিলিয়ে গেল। ট্রাকের ভিতরে ঠান্ডাও কমে গেল। ফজরের আলো ফুটতে শুরু করলো। আমরা একটা চায়ের দোকানে থামলাম। আমি আর বাদল নেমে ট্রাকের পিছনে গেলাম, আর গিয়ে দেখি কার্গোর ওপরে কেউ নেই, কিন্তু সেখানে একটা জিনিস আছে, একটা ভেজা সাদা ওড়না, আর ওড়নার ওপর কাদার দাগ। বাদল বলল, ভাই এটা তো মেয়েটার। আমি ওড়নাটা হাতে তুললাম না, আমি শুধু বললাম, চল এখান থেকে। চায়ের দোকানের বুড়ো লোক বলে যে, আপনারা কি কান্নার মোড় দিয়ে আসছেন? আমি চমকে গেলাম। আমি বললাম, হ্যাঁ, কেন? তখন লোকটি বলতে শুরু করলো, ওই রাস্তায় রাতে থামবেন না।